প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আলোচনা করব তেলেনাপোতা আবিষ্কারের তৃতীয় পর্ব। আমরা ইতিমধ্যেই তেলেনাপোতা আবিষ্কারের 3টি পর্ব আলোচনা করেছি, একটা ভূমিকা পর্ব, একটি পার্ট 1 এবং পার্ট 2। আমরা শেষের যে অংশটি বেছে নিয়েছি সেটি অংশটি আমরা পার্ট 3 পর্ব হিসাবে বিবেচিত করছি। আমরা প্রথম দুটো স্তরে তেলেনাপোতা আবিষ্কার গল্পের যে রোমান্টিক সিচুয়েশন, প্রকৃতির একটা চরিত্র হয়ে ওঠা এবং প্রকৃতি কীভাবে চরিত্রের উপর প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করছে এবং একটি রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে রোমান্টিসিজমকে কবি দেবেন্দ্র মিত্র তার কাব্যময়তায় ছোট গল্পকার হিসাবে তিনি প্রতিস্থাপিত করছেন গল্পে, সেটা অত্যন্ত স্পষ্ট এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা যে অংশটি আলোচনা করব তেলেনাপোতা আবিষ্কারে, সেই অংশে মূলত মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতা, তাদের জটিল জর্জরিত জীবনের যে বোধ, সেই অবক্ষয়িত মূল্যবোধের চিত্রটিকে কিন্তু আমরা বারবার প্রকাশ করার চেষ্টা করব। দেবেন্দ্র মিত্র তার এই গল্পে যেমন প্রকৃতিকে এনেছেন, মহামারী বিধ্বস্ত একটি গ্রামের চিত্র অঙ্কন করেছেন, ঠিক তেমনি মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতাকেও তিনি স্পষ্ট করে প্রকাশিত করেছেন এবং চরিত্রগুলোকে উন্মোচন করেছেন এবং অবশ্যই একটা রোমান্টিসিজমের একটি গুরুতর ভাবনাকে কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট করে তিনি অঙ্কন করতে সক্ষম হয়েছেন। তেলেনাপোতা আবিষ্কার গল্পের যে দুটি অধ্যায় অতিক্রম করে এসেছি আমরা, সেখানে প্রকৃতির এক অনিন্দ্য সুন্দর রোমাঞ্চকর পরিবেশ এবং তেলেনাপোতাতে মাছ ধরতে আসা কথকের মাছ ধরতে না পারা এবং তারা যেখানে আশ্রয় নিয়েছিল রাত্রির কালীন অবসর নেওয়ার জন্য, ঠিক তার সামনে একটি ভগ্ন প্রায় বাড়িতে তাদের মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে যামিনীর যে একটা মানসিক অস্থিরতা, সেই চিত্রটি কিন্তু আমরা গল্পে দেখতে পেয়েছি। ঠিক তারপর থেকে আমরা বইয়ের পৃষ্ঠায় 11 পাতা থেকে শুরু করব। মনি একটু বিরক্তিকর সুরে বলবে, ওহ সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি। অর্থাৎ এখানে নিরঞ্জনের উপস্থিতি আমরা প্রথম পেলাম এবং মনিদার চারিত্রিক অভিব্যক্তিও আমরা এখানে পাওয়ার চেষ্টা করলাম। একটা মধ্যবিত্ত সুলভ মানসিকতা, একটা মানুষের অসহায় করুণ অবস্থাকেও একটা ব্যঙ্গ, একটা বিদ্রূপ করার প্রকাশ, মধ্যবিত্ত সুলভ মানসিকতার একটা ছাপ যেন এখানে মনিদার মধ্যে পাওয়া গেছে। মনিদা আসলে যামিনীর জ্ঞাতিস্থানীয় এক ব্যক্তি, অর্থাৎ তাদের সঙ্গে একটা সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্ক থাকলেও মনির মধ্যে একটা বিরক্তিকর ভাবনা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে একটা রাগান্বিতভাবে প্রকাশিত হয়েছে। বিরক্তিস্বরে বলেছেন ওই খেয়াল এখনো আছে, অর্থাৎ কার খেয়াল? এখানে যামিনীর মার খেয়াল, কি নিরঞ্জন ভাবছেন সে এসেছে কি না। এই জায়গাটা আমরা নিরঞ্জনের কথা হয়তো একটু পরেই আলোচনা করব বিস্তৃতভাবে, আমরা সেই অংশটা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝে না, রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে চরিত্র পেলাম, অর্থাৎ নিরঞ্জন চরিত্র, সেই চরিত্রের উপস্থিতি কিন্তু কামনা করছে কে? শয্যাশায়িনী যামিনীর মা। সে ভাবছে এই সমস্ত বন্ধুদের আগমনের সাথে সাথে তার একটা বোধ হয়েছে, বোধ হয় সেই নিরঞ্জন এসেছে এবং নিরঞ্জন তার সঙ্গে কেন দেখা করতে পারছে না? লজ্জা। সেই লজ্জাকে অতিক্রম করে তাকে ডেকে আনার কথা
তাকে কিন্তু বলছেন। কিন্তু এখানে তো লুকোনোর কিছু নেই। আসলে নিরঞ্জন সেখানে আসেনি, এসেছে মণিদার সঙ্গে তার দুজন বন্ধু। কিন্তু সেই শয্যাশায়িনী বুড়িকে এ কথা কিন্তু বলা সম্ভব হয়নি। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে তার অধৈর্যতা আরও বেড়েছে এবং কোনো কথা বোঝে না, সে রেগে যায় এবং স্বাভাবিকভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ধৈর্য শক্তি কমে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, তার মেয়ের বিয়ে না হওয়া, এই সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে আরও অধৈর্য করেছে, তার মনকে আরও আলোড়িত করেছে। সেই এমন কাণ্ড ঘটায় যে রেগে তার মাথা খুঁড়ে তার প্রাণ বাঁচানো অস্থির হয়ে ওঠে। এমন একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে যেটাকে কিন্তু সামাল দিতে হয় যামিনীকে। যেখানে কেউ কোথাও নেই, একটা নির্ভীত পুরীতে তাকে এত কষ্টের দুঃখ যন্ত্রণার মধ্যে কিন্তু কাটাতে হয়। এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা আবারও আপনারা শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটি বার চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। অর্থাৎ এখানে যামিনীর যে অসহায়তা, সেই অসহায়তাকে কিন্তু ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করছেন। হ্যাঁ, কি বলছেন তিনি? এর খুব মুশকিল যে তাকে যদি না বোঝানো হয়, তুমি গিয়ে যদি না বোঝাতে পারো, তাহলে কিন্তু বিষয়টা আরও খারাপের দিকে যাবে, কঠিন অবস্থার সৃষ্টি হবে। চোখ থাকলে না হলে সহজে বুঝিয়ে দেওয়া যেত কারা এসেছে কি না, কিন্তু তার চোখ নেই, তাকে বোঝানো কি করে সম্ভব হবে? একমাত্র কে বোঝাতে পারে? কার উপর আস্থা রাখছেন যামিনী? মণিদার উপর, তার জ্ঞাতিস্থানীয় মণিদার উপর তার আস্থা। সে গিয়ে যদি বুঝিয়ে তাকে কিছু ঠান্ডা করতে পারে। আচ্ছা, তুই যা, আমি আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। এখানে কিন্তু আমি একটা বিরক্তি, একটা ভাবনা মণিদার মধ্যে ফুটে উঠেছে। মনে রাখতে হবে, এই যে বিরক্তিকর ভাবনার এবং তার উক্তি কি, এ এক আচ্ছা জ্বালা। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। অর্থাৎ বুড়ির মৃত্যু কামনা করছে। কে কামনা করছে? তার জ্ঞাতিস্থানীয় মণি। কেন মৃত্যু কামনা করছে? সে যেন আজকে সংসারের বোঝা, তার মৃত্যুটাই যেন কাম্য তাদের কাছে। অর্থাৎ মধ্যবিত্ত যে মানসিকতার অবক্ষয়িত মূল্যায়ন এখানে কিন্তু স্পষ্টভাবে আছে। অর্থাৎ আমাদের স্বার্থ ফুরিয়ে গেলে, আমাদের কোনো কাজে না লাগলে আমরা কি তার মৃত্যু কামনা করতে পারি? একজন অসহায় শয্যাশায়িনী বুড়ি তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তার যে আকাঙ্ক্ষা আকুতি, সেই জায়গাটা না বুঝে একটা মধ্যবিত্ত মানসিকতায় মণি তার মৃত্যু কামনা করছেন। অর্থাৎ এখানে যে নগ্ন নির্লজ্জ মধ্যবিত্তীয় মানসিকতাকে একেবারে স্পষ্ট করে চিত্রিত করা হয়েছে। ব্যাপারটা কি, এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মণি বিরক্ত স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলেও দূর সম্পর্কে এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশে চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগরপুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনছে। অর্থাৎ কিসের আশা? একটা বোনপো ছিল। সেই বোনপো হচ্ছে নিরঞ্জন। আমরা যে নিরঞ্জন চরিত্র এই পাতায় প্রথমে পেয়েছিলাম, সেই নিরঞ্জনকে আসলে দূর সম্পর্কে একটা বোনপো। তার সঙ্গে তার ছোটবেলায় যামিনীর বিয়ের সম্বন্ধ করেছিল। বছর চারেক আগে সে নিরঞ্জন এসেছিল এবং তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশ থেকে ফিরে এসে সে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। সেই মিথ্যা প্রতিশ্রুতি স্বাভাবিকভাবে সেই রক্ষা করেনি, কিন্তু এই জমপুরীতে, এই পাতালপুরীতে, অজগরপুরীর মধ্যে বসে সে বুড়ি যেন তার আশায় দিন গুনছে। বৃথা আশা মরিতে মরিতে মরে না, সেই বুড়ির সেই আশা যেন মরিতে মরিতেও মরছে না। অর্থাৎ তার আকাঙ্ক্ষায়, তার আশায় কিন্তু সে প্রহর গুনছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না,
নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটিকুড়িনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে? সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবেন না। আর যদি বিশ্বাস করেন তাহলে এক্ষুনি দম ছুটে আক্কা কে মিছিমিছি পাতকের ভাগী হবে। আবার আমরা সেই জায়গাটায় যাব। নিরঞ্জনকেও কিন্তু একটা মধ্যবিত্তীয় মানসিকতার প্রতিফলক হিসাবে প্রকাশ করেছেন লেখক। তিনি কি বলতেছে, নিরঞ্জনের মিথ্যা, এটা মিথ্যা কথা, সে বিদেশ কোনোদিনই যায়নি, বরং সেই নাছোড়বান্দা বুড়িকে ধাপ্পা দিয়ে গেছে। অর্থাৎ মধ্যবিত্ত মানসিকতায় সে তার ফার বেটার অপশানকে খোঁজার চেষ্টা করেছে, আরও ভালো জায়গায় সে বিয়ে করেছে, বিয়ে থা করে সে দিব্যি সংসার করছে। কিন্তু সে যে সংসার করছে সে যে আর কোনো দিন যামিনীকে বিয়ে করবে না, এই বোধটা তাকে প্রকাশ করাও যাচ্ছে না, বিশ্বাসও করছে না। যদি তাকে বিশ্বাস করানো যায় তবে সেই যে শোক, সেই দুঃখে সে মারা যেতে পারে। সেই মৃত্যুর কে মহাপাতকের দায়ী হবে কে? এই কারণে কেউ তাকে এই কথা বলেও বিশ্বাস করাতেও চাইছে না। যামিনী নিরঞ্জনের কথা জানে? তার জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারে আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। এই যে জায়গা, যামিনী নিরঞ্জনের কথা জানে, কিন্তু তার মায়ের ভয়ে বলতে পারেন। কিন্তু সেই যে কর্মভোগ, অর্থাৎ তার এখানে এসে তার মাকে গিয়ে বলতে হবে, এই দুঃখ জ্বালা যন্ত্রণাময় একটা পরিস্থিতির শিকার হবে, এই পরিস্থিতির শিকার কেউ হতে চায় না। এবং স্বাভাবিকভাবে মনই সেই পরিস্থিতির শিকারকে কর্মভোগ, তার কষ্টকর একটা পাপস্খলনের ক্ষেত্র হিসাবে সূচিত করতে চাইছেন। এখানে একটা কথা লেখক খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত করতে চাইছেন। সেটা কি, যে যখন মনি যাবে সিঁড়ি বেয়ে উপরের দিকে, তখন নিজের অজ্ঞাত সারেই কথক হয়তো উঠে দাঁড়াবেন আর কি বলবেন, যে আমিও যাব। তুমি যাবে? মনি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। অর্থাৎ মনে কিন্তু বিমূঢ়তা আছে, তাকে এইরকম একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে চায় না। তবুও যেহেতু কথক যেতে চাইছেন, বন্ধুস্থানীয় কথক, সেই কারণে তাকে সেখানে নিয়ে যাচ্ছেন। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয়, মাটির তলায় সুড়ঙ্গেই বুঝি তার স্থান। একটি মাত্র জানালা, তাও বন্ধ। আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা টেকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তাপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তাপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দারুণ একটা সিনারিও সৃষ্টি করছেন, একটা কঠিন জটিল পরিস্থিতি। প্রায় একটা ঘর জুড়ে একটা ভাঙা তক্তাপোষ, অর্থাৎ ভেঙে গেছে সব কিছু, যা কিছু স্বপ্ন, যা কিছু আশা, সব ভেঙে চুরমার হয়ে গেছে। সেখানে ছেঁড়া কাঁথায় জড়িত একটা শীর্ণ কঙ্কালসার, একেবারে জীর্ণ রোগা, তার হাড় গোড় ছাড়া কিছু নেই, সেই রকম একটা পরিস্থিতির কঙ্কালসার মূর্তি সেখানে শুয়ে আছে। এবং যামিনী সেখানে একেবারে পাথরের মতো অসহায়ভাবে অপেক্ষা করছে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্তে হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না? অর্থাৎ সেই যে বৃদ্ধা জীর্ণ শীর্ণ কঙ্কালসার, সে কিন্তু নিজের জন্য নয়,
নিজের সুখ ভোগ পৃথিবীর কোনো মায়া তার কাছে নেই, শুধুমাত্র একমাত্র ভাবনা তার মেয়ে যামিনীর একটা সদ্গতি করেই সে এই পৃথিবী থেকে চলে যেতে পারে নিশ্চিন্ত শান্তিতে। সেই কারণে তার ওষ্ঠাগত প্রাণ যেন বেরোচ্ছে না। অর্থাৎ এখানে আমরা দেখবো একটা মায়ের দায়িত্ব কর্তব্য হিসাবে কিন্তু সেই বুড়িকে আমরা পাই। অর্থাৎ সে তার মেয়ের নিশ্চিন্ত একটা জায়গায় বিয়ে না দিয়ে কিন্তু সে মরতেও পর্যন্ত পাচ্ছে না। হয়তো বাঙালি এরকম শত শত মা দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণার মধ্যেও স্বপ্ন দেখে তার মেয়েকে একটি সুস্থ স্বাভাবিক বিয়ে দিয়ে তার নিশ্চিন্ত জীবন করেই সে শান্তি পায়। এটি যেন দুঃখ দুর্দশা জড়িত সমস্ত বাঙালি মায়ের একটা প্রতিনিধি হয়ে উঠেছেন যামিনীর মা। প্রত্যেকটা মায়ের মতো তার মেয়েরও একটি উৎকর্ষ স্থানে তাকে প্রতিস্থাপিত করে তবে এই পৃথিবী থেকে সে চলে যেতে চায়। মনে কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি আকস্মাৎ বলবেন, না মাসিমা আর পালাবো না। দিস ভেরি কোট, না মাসিমা আর পালাবো না, কথাটা কিন্তু কথক বলেছেন। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে যে কি বলেছিলেন কথক, না মাসিমা আর পালাবো না, কার হয়ে বলেছেন? নিরঞ্জন। কে সেই নিরঞ্জন? মধ্যবিত্ত অবক্ষয়িত মূল্যবোধের একজনের প্রতিনিধি। সেই অবক্ষয়িত মূল্যবোধের সেই প্রতিনিধির জায়গায় প্রতিস্থাপিত হয়েছে আর একজন, সে কে? গল্পের কথক। সেই পরিস্থিতির মধ্যে নিজেকে আর সামলে রাখতে পারেনি। দুঃখ দুর্দশাপূর্ণ সেই পরিবেশে একটা কঙ্কালসার বৃদ্ধাকে তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে এই আশ্বাস বাণী যেন সে বলতে চাইছেন যে তার যামিনীর একটা সৎ পাত্রে সমর্পণ করেই তার মৃত্যু হোক, এবং সে তার সমস্ত দায়ভার নিজের কাঁধে নিতে চেয়েছেন। এখানে কিন্তু এক বিশেষ পরিবেশ পরিস্থিতি কিন্তু তাকে এইরকম একটি কাজে উৎসাহিত করেছে। মুখ না তুলেও মনের বিমূঢ়তা ও আরেকটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে প্রেত পড়ে পাহাড় দিয়ে দিন গুনছি। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনার জায়গা। কি? দৃষ্টিহীন চোখের কঠোরের দিকে তাকিয়ে আপনি নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। একটা অসহায় মুমূর্ষ মৃত্যু যার কণ্ঠে উপস্থিত হয়েছে, এরকম একটা অসহায় মাকে সে বলেছে, আমি আপনার মেয়ের দায়িত্ব নিলাম। কিন্তু এই সময়ে আর যে দুটি চরিত্রের পাশে আছে, মণিদার একটা বিমূঢ়তা অবস্থা, এই যে কি করছে, কি একটা বিমূঢ় বিস্ময় হয়ে গেছে মণিদা। আর একটা চরিত্র কে? যামিনী। সেই যামিনীর মুখের স্তম্ভিত বিস্ময়, যামিনী স্তম্ভিত হয়ে গেছে যে সে এইরকম একটা অলৌকিক পরিস্থিতির মধ্যে তার জীবনের একটা নতুন স্বপ্ন, নতুন ছন্দ খুঁজে পাবে। সব থেকে বড় কথা, লেখক যে পরিস্থিতির আমাদের সম্মুখীন করলেন, মনে হবে শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। অর্থাৎ যে দৃষ্টিহীন মহিলা, যে শীর্ণ কঙ্কালসার রোগজর্জর, সেই বৃদ্ধা কিন্তু যেন হৃদয়ের উৎসারিত জায়গা থেকে একটা কালো শিখার মতো অন্ধকারের সেই বেরিয়ে এসে তার সর্বাঙ্গ লেহন করছে, অর্থাৎ সর্বাঙ্গকে চেটে দেখার চেষ্টা করছে। সেই নিরঞ্জন, সে তার হবু জামাই, তার মেয়েকে সে আগামী জীবন নিশ্চিন্তে রাখবে। এই যে তার নিশ্চিন্ততা, এই যে তার আবেগ, এই যে তার দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে একটা আনন্দ উচ্ছ্বাস, সব কিছু যেন এই কথাটার মধ্যে লেখক ব্যক্ত করতে চাইছেন। কটি স্তব্ধ
মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। দারুণ কথা, শিশির বিন্দুর কোনো শব্দ হয় না, শিশির বিন্দু ঝরে পড়ারও কোনো শব্দ নেই, অর্থাৎ নিস্তব্ধতার কথা বলেছেন, স্তব্ধ মুহূর্তের কথা বলেছেন। শিশির বিন্দু যেমন ঝরে পড়ে নিস্তব্ধভাবে, ঠিক সেই রকম সেই সময়টা কিন্তু ধীরে ধীরে উত্তীর্ণ হয়ে গেছে। আপনি অনুভব করবেন, তখন শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করেই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছি। অর্থাৎ তার যেন একটা দৃঢ় বিশ্বাস ছিল, ঠিক একদিন না একদিন নিরঞ্জন আসবে এবং তার মেয়েকে সেই প্রেতপুরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে, এবং সেই প্রেতপুরীর মধ্যে কঙ্কালসার জীর্ণ মহিলা তখন নিশ্চিন্তে মরতে পারবে। এমন একটা বিশ্বাস, এমন একটা প্রত্যয় নিয়ে সেই কঙ্কালসার জীর্ণ বুড়ি তার মেয়ের একটা সৎ পাত্রে সমর্পণ করার অপেক্ষা নিয়ে কিন্তু মৃত্যুকে সে আটকে রেখেছে। এই যে গভীর আবেগ, এই যে গভীর মায়া মমতা, এটাকে সুন্দর করে কিন্তু লেখক প্রকাশ করেছেন। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন, চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। অর্থাৎ যামিনীর মানসিক অবস্থার কথা ব্যক্ত করা হচ্ছে। কিরকম সে, তার কঠিন মুখোশ অন্তরালের মধ্যে কি গলে যাচ্ছে, ভাগ্য জীবনের বিরুদ্ধে, তার জীবনের হতাশার বিরুদ্ধে, দুঃখ জ্বালা জর্জর সেই পরিস্থিতির মধ্যে তার যে কঠিন উপাদান ছিল, যে যামিনীকে আমরা প্রথম পুকুর ঘাটে দেখি, তার কোনো যেমন অনুভব ছিল না, লজ্জা ভাব ছিল না, কঠোর শুষ্কতা, সব কিছুই তার কাছে যেন একেবারে বাস্তব কঠিন। সেই ভাবনার জায়গাটা এখানে আবার আনা হয়েছে। সেই কঠিন মুখে গলে যাচ্ছে আশা, আবেগ, ভালোবাসা, সমস্ত কিছু যেন সেই কঠিন শপথের ভিত্তিকে আস্তে আস্তে গড়ে দিয়েছে, তাকে যেন একটা নারী সত্তা করে তুলে দিচ্ছে, এবং নারী সত্তার যে সলজ্জ ভাবনা, কামনা, বাসনা, সব কিছুকে যেন লেখক আস্তে আস্তে প্রকাশ করার চেষ্টা করছেন। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দেই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে, এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। অর্থাৎ সেই পরিস্থিতি, তেলেনাপোতা পরিস্থিতির কথা কিন্তু এখানে ব্যক্ত করা হচ্ছে। তেলেনাপোতার কি পরিস্থিতি? তেলেনাপোতা এমন একটি স্থান, যে স্থানের কথা আমরা আগেও বলেছি, এখনও বলছি। আমরা যখন গরুর গাড়ি করে তেলেনাপোতায় প্রথম প্রবেশ করলাম, সেখানে যেমন ভগ্ন অট্টালিকা, ভগ্ন মন্দির, পানা পচা গন্ধে ভরা ডোবা এবং সমস্ত ভগ্ন স্তূপের মধ্য দিয়ে সেই গ্রামে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম। সেখানে কোনো পুরুষ নেই। কারা আছে? যারা একেবারে অসহায়, যাদের কোনো উপায় নেই যামিনীদের মতো, তারা দুঃখ দুর্দশাকে সঙ্গী করে মৃত্যুর প্রহর গুনছে এই ভাঙা কুটুরির মধ্যে। সেই ভাঙা ইটকে আঁকড়ে যারা ঢুকছে, সেরকম মরাদের মধ্যে একটি যামিনীর মা। এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে, যেই গ্রামে পুরুষ নেই বললে চলে, সেখানে একাধারে যামিনী পুরুষ, একাধারে মহিলা, এই দুই কর্তব্যবোধ কিন্তু তাকে পালন করতে হচ্ছে। এবং এই যে দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণার মধ্যে অতিবাহিত করে সে যেন খাঁটি সোনা হয়েছে বলে মনে করেন তার নিজের মা। নিজের গর্ভে ধরেছে বলে নয়, যামিনীর প্রতি তার একটা গভীর আশ্বাস, গভীর ভালোবাসা, গভীর আবেগ যেন ঝরে পড়েছে তার কথার মধ্যে।
তার শোকে তাপে বুড়ো হয়ে সে মাথার ঠিক নেই, সারাদিন খিটখিট করে কত যন্ত্রণা দেয়, তবু নিঃশব্দে যেন যামিনী সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে সমস্ত কিছুকে সঙ্গী করে একেবারে এক অসহায়ের মতো যামিনী কিন্তু সমস্ত কিছু সহ্য করে। অর্থাৎ যামিনী যে স্থিতধী, যামিনীর যে ধৈর্য শক্তি, যামিনীর মধ্যে যে মাতৃপ্রীতি, এই কথাগুলো কিন্তু এই বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না, আপনার নিজের চোখের জল বুঝে আর গোপনে রাখা যাবে না। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাব না। অর্থাৎ এই যে জায়গা, অত্যন্ত সুন্দরভাবে আমরা জায়গাটা আবেগের সর্বোচ্চ স্তরটা দেখব, একেবারে ক্লাইম্যাক্সের স্তরে যেন লেখক আমাদের এখানে নিয়ে গেছেন। সর্বোচ্চ চূড়ান্ত জায়গায়, যেমন নাটকের ক্লাইম্যাক্স থাকে, গল্পেরও যেন এটা ক্লাইম্যাক্স। অর্থাৎ যামিনীকে তুই নিবি তো শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু আমি শান্তি পাব। ধরা গলায় আপনি শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। এই যে একটা আবেগ, একটা পরিস্থিতির মধ্যে মধ্যবিত্ত মানুষ কিভাবে তার কথা দেয়, সেই আবেগ সর্বস্ব তার মধ্যে সে যেন নিজেকে জড়িয়ে ফেলে এবং সে কথা দেয় যে আমার কথার নড়চড় হবে না। এই জায়গাটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে, আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটিপচি পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? আমি এই জায়গাটা ছাত্রছাত্রীদেরকে বারবার বলার চেষ্টা করেছিলাম। এই যে মাছ ধরার প্রসঙ্গ, এই মাছ ধরার প্রসঙ্গ কিন্তু একটা রূপক প্রসঙ্গ। অর্থাৎ তেলেনাপোতায় সব থেকে সহজ সরল মাছের আছে, মানে হয়তো লেখক আমাদেরকে নির্দেশ করতে চাইছেন তেলেনাপোতায় সব থেকে সহজ সরলতম নারীরা বাস করে, যাদেরকে প্রেমের বার্তায় আকর্ষণ করা যায়। কিন্তু আমরা যেটা দেখলাম যে তেলেনাপোতা এসে সেবারে কিন্তু মাছ ধরে নিয়ে যেতে পারেনি, অর্থাৎ সেই প্রেমিকা নারীকে কিন্তু সে নিয়ে যেতে পারেনি। কিন্তু কথক দৃঢ় বিশ্বাসের কথা বলছেন যে এবারে পারেনি বলে যে বারবার তেলেনাপোতার মাছ তাকে ফাঁকি দিতে পারবে তা নয়, সে ঠিক পরের বারে তেলেনাপোতা মাছ অর্থাৎ সেই প্রেমিকা নারীকে সে ঠিক তুলে নিয়ে যাবেন তার বাড়ির তার স্ত্রী করে। এই জায়গাটা কিন্তু একটা অ্যালেগরির জায়গা, একটা রূপকের জায়গায় আমাদেরকে লেখক উপস্থিত করেছেন। যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। অর্থাৎ এখানেও একটা চিত্র, ঠোঁটে হাসি নয়, তার চোখ থেকে একটা মধুর সকৃতজ্ঞ হাসি। সেটা কেমন? শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয় দিগন্তকে স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। এর মধ্যে কিন্তু কোনো কলুষতা নেই, এর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো দূষণ নেই। হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে উৎসারিত ভালোবাসা যেন শরতের সাদা পেঁজা পেঁজা মেঘের মতো তার হৃদয়কে স্নিগ্ধ করে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যামিনীর যে হৃদয়ের পবিত্রতাকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। গাড়ি চলবে কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন। অর্থাৎ তেলেনাপোতা আবিষ্কার যে গল্পে এই যে ভগ্ন নির্জন যে পল্লী প্রকৃতির কথা বলা হচ্ছে, ধ্বংস প্রায় পুরীর কথা বলা হচ্ছে, সেইটা আসলে কি আজ থেকে 150 বছর আগে এক ভয়ঙ্কর মড়কে, সেটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? মড়কের দুর্বার বন্যা। বন্যা যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তছনছ করে দেয়, তখন
ম্যালেরিয়ার মড়কে যেন তেলেনাপোতাকে একেবারে তছনছ করে দিয়েছে। সেই গ্রামের অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে এবং জীবন্ত সেই গ্রামকে একটা বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনেছে। কিভাবে সেই ধ্বংস, কিভাবে সেই মহামারী তেলেনাপোতাকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে, সেই কথা নিয়ে বন্ধুরা আলোচনা করবে। সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। অর্থাৎ প্রথমে যে তেলেনাপোতা আবিষ্কারের যে রোমাঞ্চকর পরিবেশ পরিস্থিতি, যে গরুর গাড়ির কষ্ট এবং সেখানে গরুর গাড়ির ছেলের মধ্যে বসে তার কষ্ট হওয়া, গরুর গাড়ির চাকার কাঁদুনির শব্দ, এসব কথা কিন্তু তার মনে নেই। অর্থাৎ তার মনে একটা প্রেমের বন্যা, যামিনীর প্রতি তার তীব্র আবেগ, ভালোবাসার বন্যাটাই যেন এখানে বারবার তার মনকে আলোড়িত করছে। আর কি করছে? ফিরে আসবো, ফিরে আসবো। অর্থাৎ সেই প্রেমিকা নারী যামিনীর কাছে সে বারবার ফিরে আসতে চাইছে। একটা আবেগ, একটা গভীর ভাবনা কেন তাকে, কথককে যেন একটা মুড়ে রেখেছে। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, তখনও আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর, অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটোখাটো বাধা বিড়ম্বিত কটি দিন কেটে যাবে। মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতা ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথায় যন্ত্রণা ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। অর্থাৎ তার সমস্ত কর্ম প্রণালী ইত্যাদির মধ্যে তার মনের কোথাও কুয়াশা জমেছে কিনা আমরা পাইনি, কিন্তু তার মনের মধ্যে যামিনীকে পাওয়ার একটা তীব্র আবেগ ছিল এবং সে আবারও তেলেনাপোতা ফিরে যেতে চেয়েছে এবং যামিনীকে আনতে চেয়েছে। কিন্তু সেই দিনই তার ম্যালেরিয়া রোগ হয়েছে। আমরা এই ম্যালেরিয়ার বসার বাহনের কথা পড়েছি, যখন তারা সেই অন্ধকার রাত্রে সেখানে ছিল, সেখান থেকেই ম্যালেরিয়া রোগটা বাঁধিয়েছে। এবং ম্যালেরিয়া তখনকার দিনে একটি অত্যন্ত কঠিন রোগ। রোগ ভালো হয়ে যেত ঠিকই, আগেকার মতো এত মড়কের মতো গ্রামের গ্রাম উজাড় হয়ে যেত না, মানুষের মৃত্যু হতো না। তবে সেই তখন কিন্তু ম্যালেরিয়া সারানো একটু কঠিন ব্যাপার ছিল। সেই কঠিন জ্বরে সে আচ্ছন্ন হয়ে পড়ল। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। ধোয়া মোছা হয়ে গেছে অজ্ঞাতসারে। অর্থাৎ তার যে ম্যালেরিয়া জ্বর, তার যে অসুখ, তার যে পীড়া, এই পীড়ার মধ্যে কিন্তু তার অনেক কিছু বোধ, অনেক কিছু ভাবনার জায়গা তৈরি হয়ে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে একটা ঝাপসা স্বপ্ন বলে মনে হবে। যে তেলেনাপোতার স্মৃতিটা উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছিল কখন? ম্যালেরিয়া হওয়ার আগে। ঠিক ম্যালেরিয়া দীর্ঘদিন বাদে তার কষ্ট জর্জরিত জীবনে সেই উজ্জ্বল স্মৃতিটা কিন্তু ম্লান হয়ে গেছে। অস্ত যাওয়া তারার মতো স্মৃতি তার মন থেকে ঝাপসা হয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ সেটা শুধুমাত্র তার কাছে একটা স্বপ্ন, বাস্তবতা বা কোনো আবেগ, ভালোবাসার কোনো মানেই রাখে না। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। গম্ভীর, কঠিন, যার মুখ আর দৃষ্টি যার সুদূর অথচ করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। তাহলে কি দুর্বল মুহূর্ত? কোন মুহূর্তটা দুর্বল ছিল? যে মুহূর্তে সে কথা দিয়েছিল যামিনীকে বিয়ে করার কথা। কোন মুহূর্তে? একটা জীর্ণ কঙ্কালসার বৃদ্ধা যখন মৃত্যুর প্রহর গুনছে, তার সেই কঠিন অসহায়তা থেকে একটা মধ্যবিত্ত সুলভ মানসিকতায় আবেগে সেই মেয়েকে বিয়ে করার কথা দিয়েছিল। আবার দেখবো গল্পের একেবারে শেষে এসে সেই কথক
মধ্যবিত্ত সুলভ মানসিকতায়, স্বার্থপরতায়, অবক্ষয়িত মূল্যবোধে সেই সমস্ত স্মৃতিকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে। তার মনের মধ্যে কিন্তু যামিনীর আর কোনো স্থান নেই। অর্থাৎ একটা অবমূল্যায়ন, একটা কথা দিয়ে কথা না রাখার বোধ, এই জায়গাগুলো কিন্তু মধ্যবিত্ত মানসিকতাকে গ্রাস করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শিল্পায়ন, নগর সভ্যতা ইত্যাদি আমাদের মধ্যে যে স্নেহ, প্রেম, ভালোবাসা, সহানুভূতি জায়গাটা ছিল, সেটাকে ধীরে ধীরে মুছে দিয়েছে। সে অবক্ষয়িত মূল্যবোধের একজন মধ্যবিত্তীয় প্রতিনিধি হিসাবে আমরা কতককে দেখলাম, যেমন আমরা দেখেছিলাম নিরঞ্জনকে। নিরঞ্জন আর কথক যেন এখানে এক সরল রেখায় প্রবাহিত হয় তার চরিত্রের ধারা। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। অর্থাৎ যে তেলেনাপোতা একেবারে রাত্রির চিরন্তন অতলতায় অন্ধকারে আছে, যে আবিষ্কার হয়েছিল কথকের দ্বারা, সেই তেলেনাপোতা আবার ধীরে ধীরে তার ধ্বংসপ্রাপ্ত বিলীন জর্জর পরিস্থিতির অন্ধকারে আবার ফিরে যাচ্ছে কথকের কাছ থেকে। এই যে তেলেনাপোতা আবিষ্কার শেষ পর্যন্ত মধ্যবিত্ত মানসিকতার একেবারে ধ্বংস বিলীন হয়ে যায়। প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে আমরা কিন্তু গল্পের প্রথমে অনেক গভীরভাবে আলোচনা করেছি, বিস্তৃতভাবে আলোচনা রেস ছিল। তবু আমি আরেকবার তেলেনাপোতা আবিষ্কার গল্পে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আমাদের বইতে যা লেখা আছে সেটা একটু আলোচনা করে নেব। প্রেমেন্দ্র মিত্র 1904 থেকে 1988, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও ঔপন্যাসিক, ছোট গল্পকার। আমরা এই সমস্ত কথাগুলো আলোচনা করেছি এবং তার কাব্য, তার উপন্যাস এবং গল্প নিয়েও আমরা আলোচনা করেছি। পিতার রেলের চাকরি সুবাদে ভারতের নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। তীক্ষ্ণধার ভাষা আর তির্যক ভঙ্গি তার লেখনের বৈশিষ্ট্য। হাস্যরসের মধ্যে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাবসিদ্ধ ভঙ্গি। তার কয়েকটি বিখ্যাত গল্পগ্রন্থ বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, পঞ্চস্বর, অফুরন্ত, জলপায়রা, তুলিধূসর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা, শুধু কেরানি, মোট 12, পুণ্যাম, শৃঙ্খল, বিকৃত ক্ষুধার ফাঁদে প্রভৃতি তার লেখা অবস্মরণীয় ছোট গল্প। তার লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিঁপড়ে, পুরাণ, মঙ্গল বৈরী, পৃথিবীর শত্রু, করাল কীট, ময়দানবের দ্বীপ প্রভৃতি। 1924 সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি। তিনি কল্লোল, কালিকলম, বাংলার কথা, বঙ্গবাণী প্রভৃতি পত্রিকায় সম্পাদনা করেছেন। লিখেছেন সুধীর চন্দ্র সরকারের মৌচাক পত্রিকায়, ঘনাদা, মামাবাবু, ভূত শিকারী, মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তার সৃষ্টি কয়েকটি বিখ্যাত চরিত্র। আশা করি তোমরা সবাই তেলেনাপোতা আবিষ্কারের এই পুঙ্খানুপুঙ্খ আলোচনা সম্যকভাবে বুঝতে পেরেছ। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি প্রয়োজন অনুসারে সেই সমস্ত উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং আমরা গভীরতর আলোচনা করার ক্ষেত্রে একটি তৈরি করার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকবে।